नमस्कार बंधुरा। अच्छा, शेयर मार्केटे इन्वेस्ट करले केमन हय? जान दे देंगे इसके लिए। क्या बात कर रहे हो आप? पागल औरत, तुझे अक्ल है? तू क्या बोल रही है? चुप चुप हो जा, सातवीं फेल, चुप। अरे पागल হয়েছেন, शेयर मार्केटो जा जुआ खेला তাই, বেশ্যাপাড়ায় যাওয়া তাই। টাকা ওড়ানোর ইচ্ছে হলে আপনি পায়রার বিয়ে দিন না, বিড়ালের জন্মদিন পালন করুন। শেয়ার মার্কেটে যাবার দরকার কি? আমাদের এরকম একটা মিথ চালু আছে, বিশেষত বাঙালিদের ভিতর। শেয়ার মার্কেটে ঘুরে যেও না, ও একেবারে জুয়া, সর্বশান্ত হয়ে যাবে। একেবারে যাবে না। আজকে আমি আপনাদের বন্ধু সুজয় দে, একজন রিটায়ার্ড ব্যাংক এক্সিকিউটিভ, দীর্ঘদিনের অভিজ্ঞতা, বাণিজ্যে স্নাতকোত্তর কলকাতা বিশ্ববিদ্যালয়ের। আমি এসেছি আজকে এই পুরনো মিথগুলো ভাঙার জন্যে। এই যে ভুল ভ্রান্ত ধারণা যে শেয়ার মার্কেট মানেই জুয়া, শেয়ার মার্কেট যে যাওয়া মানেই বাড়ি ঘর বউ বেচে দিতে হবে, এই ধারণাগুলো পাল্টাতে এসেছি। अरे कहना क्या चाहते हो? আপনারা আমার সাথে থাকবেন। শুরু করার আগে বলে নিই, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রিপশান বাটনটা ক্লিক করে দিন, সঙ্গে নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন, যাতে আমার এরকম ভিডিও আরও আপনারা পান। আজকে আমি শেয়ার মার্কেটের বেসিক্স বা ইন্ট্রোডাকশান নিয়ে একটু আলোচনা করব এবং পুরনো মিথগুলো ভাঙার চেষ্টা করব, ভুল ধারণাগুলো ভাঙার চেষ্টা করব। তার জন্য আমি কয়েকটা পর্যায়ে আলোচনা করব। এইভাবে অনেকগুলো ভিডিও আমি তৈরি করব। কি করে শেয়ার সিলেকশন করবেন, কি করে রিস্ক মিটিগেট করবেন, এরকম নানা ভিডিও আমি একে একে নিয়ে আসব আপনাদের জন্য। আজকে আমার আলোচনাটা মোটামুটি সীমাবদ্ধ রাখব, হোয়াই উই ডু ইনভেস্ট ইন শেয়ার মার্কেট। শেয়ার মার্কেটে আমরা কেন বিনিয়োগ করব? 2, ইজ শেয়ার মার্কেট সেফ? এটা কি নিরাপদ জায়গা? খুব ঝুঁকিপূর্ণ না তো? 3, বেসিক আলোচনা, শেয়ার কি, শেয়ার মার্কেট ব্যাপারটা কি। 4, আলোচনা করব কে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারবে, কোনো যোগ্যতা লাগবে, এলিজিবিলিটি কিছু আছে, কত ফান্ড হলে আমরা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারি, একজনের কত টাকা থাকলে শেয়ার মার্কেটে সে ইনভেস্ট করতে পারবে। এবং শেষকালে আমরা আলোচনা করব যে শেয়ার মার্কেটের আমি যদি ইনভেস্ট করতে চাই এই ভিডিও দেখে, তাহলে আমাকে কি করতে হবে। তাহলে আমরা পরপর আলোচনাগুলো করি। প্রথম আলোচনা, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টের প্রয়োজন কেন। এটা বুঝতে হলে একটু অর্থনীতিটা জানতে হবে। ভারত এখন পৃথিবীতে বৃহৎ 5ম অর্থনীতির দেশ। ইউএস, চীন, জাপান, জার্মানি, পরেই ভারত। আগামী দিন লক্ষ্য $5 ট্রিলিয়ন অর্থনীতি। এখন ভারতের অর্থনীতির আয়তন প্রায় $3 ট্রিলিয়ন।
গত 2 দশকে আমরা দেখতে পাচ্ছি ভারতের অর্থনীতি কৃষি থেকে আস্তে আস্তে শিল্প বাণিজ্যমুখী হচ্ছে, নতুন নতুন স্টার্ট আপ তৈরি হচ্ছে, নতুন নতুন বহুজাতিক কোম্পানি তৈরি হচ্ছে, বিদেশের বহুজাতিক কোম্পানিগুলো ভারতে তাদের ইউনিট তৈরি করছে। অর্থাৎ ব্যবসা বাণিজ্য শিল্পের প্রসার ঘটছে। কৃষি থেকে আস্তে আস্তে কৃষিকেন্দ্রিক অর্থনীতি থেকে আমরা আজকে শিল্প বা বাণিজ্য কেন্দ্রিক অর্থনীতিতে চলে আসছি। তাই এই আসার জন্যে এই অর্থনীতির সাথে আপনাকে নিজেকে যুক্ত করতে হলে আপনাকে শেয়ার মার্কেটে আসতেই হবে। তার কারণ এই কোম্পানিগুলির যে মূলধন সেগুলো টুকরো টুকরো অংশে এই শেয়ার মার্কেটের মাধ্যমেই লেনদেন হয়। তাহলে আপনাকে এই অর্থনীতির সাথে যুক্ত হতে হলে আপনাকে শেয়ার মার্কেটে আসতেই হবে। 2, আমি আজকে জাস্ট ইন্ট্রোডাকশন বা বেসিক্স আলোচনা করব। শেয়ার মার্কেট কি খুব রিস্কি? কোথায় রিস্ক নেই? কোথায় রিস্ক নেই? একজন চাষি চাষ করলো আলু, বেগুন, সিম, হঠাৎ অকাল বৃষ্টিতে তার পুরো শস্য নষ্ট হয়ে গেল, মাথায় হাত দিয়ে বসলো। রিস্ক আছে। একজন ছোট্ট কৃষক তার কাজ করে, সেখানেও রিস্ক আছে। কালকে দেখলাম বাজারে প্রচুর মৎস্যজীবী টাটকা সব মাছ ভেরি থেকে নিয়ে এসেছে। হঠাৎ এলাকায় একটা হাঙ্গামা শুরু হলো। খদ্দেরপত্র বাড়ি থেকে আর বেরোলো না, পুলিশ, ইট পাটকেল ছোড়াছুড়ি, মিছিল। সে যে মাছ নিয়ে এসেছিল সে মাছ, সে টাটকা মাছকে বরফে রেখে পরের দিন কম দামে তাকে বেচতে হবে। রিস্ক। আপনি যে কোনো ব্যবসা বাণিজ্য করুন, সব জায়গায় রিস্ক আছে। ব্যাংক, কত ব্যাংক, ইয়েস ব্যাংক থেকে শুরু করে কত ব্যাংকের গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা জানেন। গত 2-1 বছরের ভিতরেই নিয়মিত বিভিন্ন সমবায় ব্যাংক উঠে যাচ্ছে, সেখানে মানুষ টাকা রাখেন। তাহলে ব্যাংকে টাকা রেখেও যে পুরো নিরাপদ এ কথা বলা যাবে না। তাহলে শেয়ার মার্কেট নিশ্চয়ই ঝুঁকি আছে। আপনি যদি মাতালের মতো, আপনি যদি মনে করেন আজকে 1 দিনে কি 5 দিনে কি 7 দিনে 1 মাসে আমি 1000 টাকা ইনভেস্ট করে 10,000 টাকা তুলব, তাহলে তো ঝুঁকি থাকবেই। ঝুঁকি কতটা মিটিগেট করা যায় সেটুকু আপনাকে বুঝতে হবে। ঝুঁকি সেখানেই যেখানে আপনার লোভ বেশি, আপনি লোভী, আপনি গ্রিডি। লালচ হচ্ছে সবচেয়ে বড় শত্রু। আপনি 2 দিনের ভিতর বড় লোক হতে চাইছেন, হতে পারবেন না। कंट्रोल कंट्रोल হতে গেলে বাড়ি ঘর বউ বেচতে হবে। এটাই হচ্ছে সমস্যা। লোকে শুনে গেল কারোর কাছে যে একদিনে এখানে টাকা লাগাও, 7 দিনের ভিতর ডাবল হবে। আরে ব্যাংকে এখন লাগে 8-10 বছর ডাবল হতে, আর এখানে 7 দিনে ডাবল হবে। আপনি 6 মাস, 1 বছর, 2 বছর ওয়েট করুন, ধৈর্য দিন। তাহলে ঝুঁকি আছে, কিন্তু ঝুঁকিটা নিয়ন্ত্রণ করা যায়। আর এখনকার শেয়ার মার্কেট সেবি দ্বারা নিয়ন্ত্রিত, খুবই রেগুলেটেড এবং পুরোটাই ডিজিটাল সিস্টেম প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছে। কোনো রকম কারচুপি করার জায়গা খুব কম। হ্যাঁ, বড় বড় ইনভেস্টাররা নানা রকম ম্যানিপুলেশন করে, কৃত্রিমভাবে কোনো শেয়ারের দাম বাড়ানোর চেষ্টা করে, তার থেকে মুনাফা করার চেষ্টা করে, সেসব তো আছেই, সব জায়গায় আছে।
কিন্তু আপনাকে সাবধানী হয়ে চলতে হবে। আপনি লোভে পাড়া দেবেন না, আপনি হিসেব করে চলবেন। 3 নম্বর, হচ্ছে শেয়ার কি, শেয়ার মার্কেট কি। শেয়ার মানে এই যে বিশাল বিশাল টিসিএস, রিলায়েন্স, উইপ্রো, ইনফোসিস, হিন্দুস্তান লিভার, এল&টি, এশিয়ান পেইন্টস, এসিসি সিমেন্ট, এই যে বিশাল বিশাল জায়েন্ট কোম্পানি, তার একটা ছোট্ট মালিকানা আপনি পাবেন। সে আবার কি, কেমন করে? এই ধরুন একজন লোক প্রচণ্ড প্রতিভাবান, বিদেশ থেকে গবেষণা করে এসেছেন, নানা রকম জিনিস আবিষ্কার করেছেন, পেটেন্ট পেয়েছেন, এবার তিনি ভারতে স্টার্ট আপ শুরু করতে চান। তার হয়তো প্রথমেই দরকার কারখানায়, ল্যাবরেটরি এসব তৈরি করতে, জমি কিনতে, মেশিন বসাতে, লোকজন অ্যাপয়েন্টমেন্ট করতে। তার হয়তো ইনিশিয়ালি 1000 কোটি টাকা দরকার। আরে সে তো ভালো ছাত্র, লেখাপড়া করেছে, তার তো আর জমিদারি নেই, সে 1000 কোটি টাকা কোথায় পাবে? হ্যাঁ, পেতে পারে, তাকে ব্যাংক লোন দিতে পারে। কিন্তু ব্যাংক লোন দিলে একটা সমস্যা, ব্যাংকে টাকাটা পরিশোধ করতে হবে নিয়মিত, আর সুদ দিতে হবে প্রচুর। এখন এর পরিবর্তে সে কী করতে পারে? সে ঘোষণা করলো জনগণকে যে আমি এই, মানে প্রসপেক্টাস টাইপের, আমি এই করতে চাইছি, এই ধরনের একটা সেট আপ তৈরি করতে চাইছি, এই জিনিস প্রডিউস করতে চাইছি, এখানে জমি কিনছি, এই সমস্ত বিবরণ সে দিল। কারেন্ট অ্যাসেট এত লাগবে, ফিক্সড ক্যাপিটাল হিসেবে এত লাগবে সমস্ত, এবং তার ফান্ড ফ্লো কী হবে, ব্রেক ইভেন পয়েন্ট কী হবে, কবে প্রোডাকশান শুরু হবে, ক বছর লাগবে প্রোডাকশান শুরু হতে, সমস্ত কিছু হিসেব করে সে জনগণকে জানালো। বলল আপনাদের যদি আমার উপর আস্থা থাকে তাহলে আপনারা অল্প অল্প করে কিছু টাকা দিন। কেমন? ধরে নিন 1000 কোটি টাকা। 1000 কোটি টাকাকে উনি 10 টাকার একটা কুপন করলেন, তাহলে কত হবে? 100 কোটি শেয়ার, মানে 100 কোটি কুপন। এই কুপনটাকে আমরা শেয়ার বলছি। এবার আপনি 10 টাকা একটা কিনলেন, আমি একটু আপনার থেকে পয়সা বেশি, আমি 100টা কিনলাম, মানে 1000 টাকা ইনভেস্ট করলাম। কেউ 10,000 টাকা ইনভেস্ট করলো, কেউ 1 লাখ টাকা ইনভেস্ট করলো, কেউ 10 কোটি টাকা ইনভেস্ট করলো, কেউ 1 কোটি টাকা ইনভেস্ট করলো, করে 10 টাকা হিসেবে ততগুলো শেয়ারের টুকরো বা কুপন পেল। এই কুপনটাকে আমরা বলছি শেয়ার। কেন? আপনি তো ওই কোম্পানির অংশ কিনছেন, খুব ক্ষুদ্র অংশ। 1000 কোটি টাকার একটা কোম্পানির আপনি 100 টাকার একটা কুপন কিনছেন, 10 টাকার একটা কুপন কিনছেন, আপনি হয়তো 10টা কিনেছেন 100 টাকা। তাহলে আপনি কোম্পানির একটা ক্ষুদ্র অংশীদার হলেন, মালিক হলেন। আপনার এক্সপেকটেশন কি? আপনার পক্ষে তো এই রকম কোম্পানি সেট আপ করা সম্ভব না। আপনার নেই সেই বিদ্যা, নেই সেই প্রতিভা, নেই সেই উদ্যোগ, এন্টারপ্রেনারশিপ, নেই সেই অর্থকেও। কে আপনাকে দেখে টাকা দেবে? তাহলে আপনি ভাবলেন আমি যদি কিছু টাকা দিয়ে এই কোম্পানির একটা ছোট্ট মালিকানা কিনতে পারি, সে একেবারে মাইক্রোস্কোপিক টাইপের মালিকানা, তাহলে তো এই কোম্পানি যখন সফল হবে, বড় হবে, তখন তার লাভের একটা অংশ আমি পাব। একেই বলে শেয়ার। এই যে কুপন হিসেবে আপনি টুকরো টুকরো করে, ও যে 1000 কোটি টাকাটাকে টুকরো টুকরো করে কুপন হিসেবে বিক্রি করছে, মানে সবাইকে নিতে বলছে, সেইটাকে আমরা বলছি শেয়ার। এইবার প্রশ্ন, তাহলে শেয়ারটা ক্লিয়ার হলো। আমরা এই যে বিভিন্ন কোম্পানি, আমি আজকে রিলায়েন্সের একটা শেয়ার কিনলাম, আমি আজকে হিন্দুস্তান লিভারের একটা শেয়ার কিনলাম, আমি হিন্দুস্তান এয়ারোনটিক্স ডিফেন্স কোম্পানি তার একটা শেয়ার কিনলাম। তার মানে কি,
ওই কোম্পানির একটা ছোট্ট অংশীদারিত্ব বা ওর একটুখানি মালিকানা, এই চুলের ডগার মতো একটা মালিকানা আমি কিনলাম। লাভ হলেও আমাকে ডিভিডেন্ড দেবে, আর কোম্পানি উন্নতি করতে থাকলে ওই শেয়ারের দাম বাড়বে, আমার ইনভেস্টমেন্ট এক্সপ্যান্ড করতে থাকবে। আশা করি শেয়ারটা কি ক্লিয়ার করতে পারলাম। তাহলে আপনি কোন কোম্পানির কিনবে? আপনি জালি রামু সামুর কোম্পানির শেয়ার কিনবেন? নিশ্চয়ই কিনবেন না। যারা কেনে তারা ডোবে। আপনি দেখে শুনে কিনবেন, যার 10 বছর 20 বছর 50 বছর 100 বছরের ট্র্যাক রেকর্ড ভালো আছে, সেই রকম কোম্পানির শেয়ার কিনবেন আপনি। তাহলে আপনার একটা ধরে নেওয়া যায় অন্তত 10টার ভিতর 8টাই ঠিক থাকবে, 1টা 2টো ফেল করতে পারে। তাহলে শেয়ার ক্লিয়ার হলো। এইবার আপনি যে ধরে নিন আমি ওই এক্স ভদ্রলোকের পোস্ট কোম্পানির 10,000 টাকা দামের শেয়ার কিনেছি, মানে 10 টাকা করে 1000টা শেয়ার কিনেছি, 10 টাকা করে 10,000 আমি ইনভেস্ট করেছি। আমার হঠাৎ মেয়ের বিয়ে বা আমার শরীর খারাপ, হঠাৎ টাকার দরকার, তাহলে আমি টাকা পাবো কেমন করে? এর কি লিকুইডিটি আছে? এর লিকুইডিটি সবচেয়ে বেশি। শুধু একটা ক্লিকে আপনার যা আছে শেয়ার সেটা বিক্রি হবে। তাহলে এই বিক্রি করার জন্যে একটা জায়গা দরকার, ডিজিটাল একটা প্ল্যাটফর্ম দরকার। আগে ফিজিক্যাল প্ল্যাটফর্ম ছিল, এখন ডিজিটাল প্ল্যাটফর্ম হয়েছে। আপনাকে যেতে হবে না, কাউকে বলতে হবে না, আপনার শুধু একটা ক্লিক করবেন, সেল অপশান আসবে, তাতে ক্লিক করবেন, বাজারে সেটা 10 টাকারটা হয়তো তখন 8 টাকাও হতে পারে, 12 টাকাও হতে পারে, 22 টাকাও হতে পারে। বাজারে যে দামে ওই শেয়ারটা তখন বিক্রি হচ্ছে, লোকে কিনতে চাইছে, আপনি সেই দামটাই পাবেন। তাহলে লিকুইডিটি আছে। আর এই মার্কেটটা রেগুলেট করে সেবি। এই আমাদের দুটো বড় মার্কেট আছে, একটা বিএসসি আর একটা এনএসসি। বিএসসি হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ, আর এনএসসি হচ্ছে অল ইন্ডিয়া বেসিস ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এবং ভারতবর্ষের প্রায় 2 থেকে 2,500 কোম্পানি লিস্টেড আছে, নথিভুক্ত আছে এই এক্সচেঞ্জগুলোতে, যাদের শেয়ার বাজারে কেনাবেচা হয়। এটাকে আমরা বলি সাধারণত সেকেন্ডারি মার্কেট। যখন কোনো কোম্পানি প্রথম শেয়ার ইস্যু করে, যেটা আমি গল্পের ছলে বললাম ওই রকম, তাকে বলা হয় আইপিও, ইনিশিয়াল পাবলিক ইস্যু। সেটাকে আমরা বলি প্রাইমারি মার্কেট। এইবার ওইটা নেওয়ার পরে তো লোকের বেচা কেনার একটা জায়গা দরকার, বাজার দরকার, মাছের বাজার, মলের মতো একটা বাজার দরকার। সেই বাজার যেখানে সমস্ত কোম্পানির লোকের শেয়ার লিস্টেড করা আছে, কেউ কিনছে কেউ বেচছে, এমনই যে কোনো দাম বেশি হতে পারে বা কম হতে পারে, খদ্দের আপনি পেয়ে যাবেন। মোটামুটি 99.9% আপনি খদ্দের পেয়ে যাবেন, আপনার যে শেয়ারই হাতে থাকুক। সে 2 টাকায় বিক্রি হোক, 100 টাকায় বিক্রি হোক, 10,000 টাকায় বিক্রি হোক, 50,000 টাকায় বিক্রি হোক, আপনি খদ্দের পেয়ে যাবেন, সে লাভে হোক লোকসানে হোক। তাহলে শেয়ার মার্কেটটা বোঝাতে পারলাম, যেখানে আপনার শেয়ার লেনদেন হবে। এবার এই লেনদেনটা কিভাবে হবে সেটা পরবর্তী ধাপে আসছি। এবার প্রশ্ন, কে এই শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারবে? আমি পারবো, আপনি পারবেন, ওই রিক্সাওয়ালা ভ্যানওয়ালা আছে ওরা করতে পারবে, আমাদের বাড়িতে যারা থালা মাজে ওরা করতে পারবে, ছোট চাকুরিজীবী করতে পারবে, আমার 15 বছরের নাতনি করতে পারবে। শুনে অবাক হবেন, এই মুহূর্তে পৃথিবীর 10 জনের ভিতর বোধহয় তার 5ম কি 6ষ্ঠ স্থানে যে নাম আছে ফোর্বসের ধনীদের লিস্টে। ওয়ারেন বাফেট কত বছর বয়সে প্রথম শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছিল জানেন? মাত্র 11 বছর বয়সে সে ইনভেস্ট করেছিল।
সে এখন পৃথিবীর অন্যতম ধনীদের একজন। এবং পৃথিবীতে জুকেনবার্গ থেকে শুরু করে এলন মাস্ক, এরা সবাই ধনী হয়েছে কিন্তু তাদের উদ্যোগের সাথে সাথে শেয়ার মার্কেটের সঠিক ইনভেস্টমেন্টের মাধ্যমে। এবং এদের যে পুঁজি, বিভিন্ন কোম্পানির পুঁজি, শেয়ার কিনতে কিনতে সেই কোম্পানির কিছুটা মালিকানাও এরা কিনে নিচ্ছে। মানে বেশিরভাগ শেয়ার যদি সে কিনে নেয়, সে স্বভাবতই তার কথাতেই সেই কোম্পানি চলবে। আচ্ছা, তাহলে কে ইনভেস্ট করতে পারবে? যে কেউ করতে পারবে। 500,000 টাকা খরচ করলে যে কেউ শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন। আজকে 500 টাকা করলেন, পরের মাসে 500 টাকা করলেন, এই মাসে 1000 টাকা, পরের মাসে 1000 টাকা কি 500 টাকা, যখন যেমন পয়সা আপনার হাতে আসবে আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারবেন। ছোট ছেলেরাও পারবে, মেয়েরাও পারবে, গৃহবধূরাও পারবে, বাচ্চা স্টুডেন্টরা পারবে। তাহলে যে কেউ, যে কোনো ইনকামের মানুষ শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারবে। এর জন্য কোনো যোগ্যতা দরকার? কমার্স পড়তে হবে, আমি ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার, আমি সায়েন্স নিয়ে পড়েছি, তাহলে কি আমি বুঝবো এসব বিভিন্ন ফিনান্সিয়াল রেশিও, মার্কেট স্টাডি, গ্রাফ? যে কেউ পারবেন, যে কেউ পারবেন সাধারণ বুদ্ধিমত্তা থাকলে। কোনো রেশিও বুঝতে হবে না, ডেট ইকুইটি রেশিও, পিই রেশিও, হ্যাঁ, আরওই রেশিও, কোনো কিছু বোঝার দরকার নেই। সাধারণ বুদ্ধিমত্তা থাকলে, বিবেচনা থাকলে, বাস্তব বুদ্ধি থাকলে যে কেউ নিজের বুদ্ধিতে, কারোর বুদ্ধিতে ইনভেস্ট করবেন না। একটা গল্প বলি। বেশ কিছু বছর আগে আমেরিকা যুক্তরাষ্ট্রতে একটা সার্ভে হয়েছিল যে কে কেমন ইনভেস্টমেন্ট বোঝে। বলা হয়েছিল একটা স্কুলের ছোট বাচ্চাকে, 8-10 বছরের বাচ্চাকে, যে তুমি কিছু শেয়ার পিক করো, ধরো 5টা শেয়ার 50,000 টাকার ভিতর তুমি পিক করো। আর একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে বলা হয়েছিল তুমিও 50,000 টাকার ভিতর 5টা শেয়ার পিক করো। ছেলেটি পিক করেছিল, চার্টার্ড অ্যাকাউন্টও পিক করেছে। তারপর 2 বছর কি 3 বছর বাদে দেখা গেল ওই বাচ্চা ছেলেটা যে শেয়ারগুলো পিক করেছে তার রিটার্ন অনেক বেশি হয়েছে, ইন স্পাইট অফ দ্য চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কী করেছে? সে তো হচ্ছে হিসেব শাস্ত্রের লোক, সে ব্যালেন্স শিট স্টাডি করেছে, বিভিন্ন রকম ক্যাশ ফ্লো স্টাডি করেছে, নানা রকম স্টাডি করতে করতে সে বাস্তবতাটাই ভুলে গেছে। আর ছোট বাচ্চাটা কি করেছে? ছোট বাচ্চাটা সে চকলেট ভালো খায়, সে দেশের সবচেয়ে বড় চকলেট কোম্পানি তার শেয়ারকে পিক করেছে। সে বাড়িতে সবসময় দেখে আমাজনের জিনিসপত্র আনা হয়, আমাজন থেকে সেও অর্ডার দেয় খাবার টাবার যাকে প্রয়োজন, আমাজনের শেয়ার পিক করেছে। সে কম্পিউটারে কাজ করে, 8-10 বছর ছেলে তো এখন কম্পিউটারে কাজ করে, সে মাইক্রোসফট পিক করেছে। যার ফলে হচ্ছে কি, ক্রেতা সবচেয়ে ভালো জানে কোম্পানির পারফরমেন্স কী, তার প্রোডাক্ট কেমন, যে সেটা ভোগ করে, কনজিউম করে। অতএব ওর বাস্তব দিয়ে ও কিছু কোম্পানিকে সিলেক্ট করেছে, সেগুলো স্বভাবতই খুব ভালো পারফর্ম করে, তারা ভালো পারফর্ম করেছে। আর এ তো অনেক অঙ্ক টঙ্ক কষেছে, কষতে কষতে বাস্তবতাই ভুলে গেছে। অতএব ইকুয়েশান বোঝার দরকার নেই, ফিনান্সিয়াল রেশিও বোঝার দরকার নেই, শুধু বাস্তব বুদ্ধি থাকলেই হবে। টাটা কেমন লোক আপনার মনে হয়?
টাটাদের কোম্পানিগুলো কি কতদিন ধরে চলছে? খুব একটা এদের সম্বন্ধে গালিগালাজ শোনেন কি? না, শোনেন না। তাহলে এর উপর নিশ্চয়ই আপনার আস্থা থাকতেই পারে। ঠিক এইরকম বাস্তব বুদ্ধি দিয়ে আপনি সিলেকশন করুন। আজকের দিনে কি বেশি চলবে? কোন দিকে পৃথিবী এগোচ্ছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আইটি কোম্পানি। তাহলে এদের উপর আমার একটু ভরসা বেশি রাখতে হবে, এদের যারা পায়োনিয়ার। জাস্ট এইরকম বাস্তব জ্ঞান কিছু থাকলেই চলবে। ধরুন বাজেটে সরকার ঘোষণা করলো প্রচুর ফ্লাইওভার হবে, প্রচুর রাস্তা হবে, যা গত 10-20 বছরে হয়নি। এত ঘোষণা করলো, বাজেটের একটা বিরাট অংশ ইনফ্রাস্ট্রাকচারে খরচ করবে। অন্য কোনো সাবসিডি সব বন্ধ, সব ইনফ্রাস্ট্রাকচারে খরচ করবে, রাস্তা, ব্রিজ, রেল। তাহলে আপনি কোন শেয়ার বাড়তে পারে? এলএনটি বাড়বে নিশ্চয়ই, সিমেন্টের কোম্পানিগুলোর দাম বাড়বে, রেলের বিভিন্ন শেয়ার এর দাম বাড়বে। গুড, এই তো আপনার শেখা হয়ে গেছে। আর কি শিখবেন? দিস ইজ দ্য বেসিক্স। বেশি অঙ্ক বোঝার দরকার, আরও রেশিও, পিই রেশিও বুঝতে হবে না। ওটা যারা ট্রেড ফেড করে, আপনি তো করবেন ইনভেস্টমেন্ট। যেমন ফিক্সড ডিপোজিটে টাকা রাখেন, আপনি সেভাবে টাকা রাখবেন। আপনি কি রোজ ফাটকা খেলতে যাবেন নাকি? না, এসব কাউকে করতে হবে না। 6 মাসের জন্য রাখবেন, 3 মাসের জন্য রাখবেন, 1 বছরের জন্য রাখবেন, 5 বছরের জন্য রাখবেন। যেমন ব্যাংকে ফিক্সড ডিপোজিট রাখেন, ফিক্সড ডিপোজিটে গত কয়েক বছর 5-6 দিচ্ছিল, এখন 6-7.5 দিচ্ছে অ্যানুয়াল রিটার্ন, অ্যানুয়াল ইন্টারেস্ট। সেখানে যদি আমি শেয়ার মার্কেটে 15-20 রিটার্ন পাই অ্যানুয়ালি, এনাফ। আমার অত 10,000 6 মাসে কি 1 বছরে 3 গুণ বাড়বে, 4 গুণ বাড়বে ভাবার তো দরকার নেই। 15%, 20% রিটার্ন পেলেই আমি খুশি হব। বোঝা গেল? তাহলে সবাই মার্কেটে পার্টিসিপেট করতে পারবে, নাবালক থেকে শুরু করে বৃদ্ধ, যুবক, তরুণ, গৃহবধূ, কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, আমাদের গৃহ সহায়িকা, সবাই পার্টিসিপেট করতে পারবে। কত টাকা ইনভেস্ট করতে হবে এটা সঙ্গে সঙ্গে তো আপনার মনে আসবে, বলেই দিয়েছি। 500, 1000, 1000, 10,000, 50,000, 1 লাখ। তবে আমি সবাইকে বলবো, একবারে আপনার যা সঞ্চয় সব ইনভেস্টমেন্ট করবেন না, ধীরে ধীরে। এবং কিভাবে সেটা করতে হবে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে বলবো, যে কোথায় কোথায় কত পার্সেন্টেজ, কোন সেক্টরে ডাইভার্সিফিকেশান কী করে করতে হবে, এসব আরও ডিটেলসে পরে আলোচনা করব। এখন প্রশ্ন যে সূর্যবাবু, সব তো বক্তৃতা অনেক দিলেন, এবার বলেন তো, আপনার কথা শুনে তো মোটামুটি ঠিকই মনে হচ্ছে, আপনি তো একটু সাহস জোগালেন। তাহলে এই যে শেয়ার মার্কেট, ব্যাংকে গেলে তো বলি একটা ফর্ম দিন, ফর্মে নাম লিখি, বাবার নাম লিখি, বয়স দিই, আধার দিই, একটা ফিক্সড ডিপোজিট করে দিলাম, বললো 1 লাখ টাকা দিয়েছেন, 3 বছর বাদে 1,30,000 পাবেন। সেটা তো সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি। শেয়ার মার্কেটিং কাজ করতে হলে আমাদের 2টো অ্যাকাউন্ট করতে হবে। এর জন্যে ব্রোকাররা আছে। শেয়ার মার্কেটে আপনি সরাসরি যে আমরা মাছের বাজারে যেমন যে আমি মাছ কিনি, শেয়ারটা কিনে নিয়ে আসতে পারবো না। এখানে ইন্টারমিডিয়ারি বা ব্রোকারের উপস্থিতি দরকার। কোম্পানি, ব্রোকার, আমরা ইনভেস্টার। কোম্পানি মানে কোম্পানির শেয়ারগুলো রয়েছে বাজারে, এই শেয়ারগুলো আমার হয়ে কিনবে আমার ব্রোকার, সেবির অনুমোদিত ব্রোকাররা। এই ব্রোকাররাদের কাছে আপনাকে যেতে হবে, যে বলতে হবে আমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারি, আমার অ্যাকাউন্ট করে দিন। আপনাকে 2টো অ্যাকাউন্ট করতে হবে, একটাকে বলে ডিম্যাট অ্যাকাউন্ট, একটা ট্রেডিং অ্যাকাউন্ট।
এটা একটু বোঝার দরকার। ডিম্যাট অ্যাকাউন্ট করলে শুধু হবে না। ডিম্যাট অ্যাকাউন্টটা কী জানেন তো, এখন আর শেয়ার, প্রথম আমাদের যখন চাকরি বাকরি করতাম প্রথম দিকে, কাগজে মার্কশিটের মতো কাগজে সেই কোম্পানির নাম লেখা, তোমার নামে এতগুলো শেয়ার অ্যালট করা হয়েছে, এই বলে তাকে বলা হতো শেয়ার সার্টিফিকেট, এই রকম সাইজের একটা কাগজ। এখন আর সেটা নেই, সমস্ত ডিজিটালি হয়ে গেছে। এই ডিম্যাট অ্যাকাউন্টটা হচ্ছে আপনার কাছে কোনো ডকুমেন্ট থাকবে না। আপনি যে ডিম্যাট অ্যাকাউন্ট আপনার নামে খোলা হবে যে কোম্পানিতে, তাদের কাছে ডিজিটালি আপনার ওই শেয়ারের হিসেবটা থাকবে। কোন কোম্পানির কটা শেয়ার আপনি কিনেছেন, কবে বেচে দিয়ে ব্যালেন্স কটা থাকলো, সেই টোটাল হিসেবটা, হোল্ডিংটা ওদের কাছে ডিজিটালি থাকবে। অনেকটা ডিজিটাল লকারের মতো ডিম্যাট অ্যাকাউন্টটা। কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট খুললে আপনি ট্রেডিং করতে পারবেন না। ডিম্যাট হচ্ছে আপনার শেয়ারগুলোকে রাখার একটা নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্ম। আপনার নামে একটা লকার থাকলো, সেখানে আপনার যা যা স্টক আজকের দিনে এই মুহূর্তে রয়েছে, আজকে 3:30 মার্কেট বন্ধ হয়ে গেছে, তারপরে যে কটা আপনার রয়েছে হোল্ডিং, সেইটে ওখানে দেখাবে। তাহলে আপনার ট্রেডিংয়ের জন্য দরকার একটা ট্রেডিং অ্যাকাউন্ট, সেটা ওই কোম্পানিরা খুলে দেবে। সেই ট্রেডিং অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে এটা খুলতে 2 থেকে 3 দিন সময় লাগবে। বলবেন এরা কেন খুলবে, আমার কাজ কেন করে দেবে? আপনাকে ফোন করতে হবে, ওরা শেয়ার কিনবে আপনার হয়ে, আপনি বলবেন এই শেয়ারটা বেচে দিন, ওরা বেচে দেবে। অথবা আপনি নিজেই এই অ্যাকাউন্টটা ওদের কাছে থাকবে, সঙ্গে আপনাকে একটা অ্যাপ দিয়ে দেবে মোবাইলে ওদের হয়ে, আপনি তাতে সেল করতে চাইলে সেলে টিক মারবেন, সেখানে আপনি কোন কোম্পানির শেয়ারটা বেচতে চান সেটাই টিক করবেন, করলে দাম দেখাবে এই দাম, আপনি রাজি থাকলে টোকা মারবেন, বিক্রি হয়ে যাবে। আপনি যদি বলেন 570 আছে, আমি 600 হলে বেচবো, আপনি লিখে রাখবেন 600, যদি সারাদিনে 3:30টার ভিতর 600তে পৌঁছায় ও বিক্রি হয়ে যাবে আপনি, না হলে আপনার 550 টাকা দামের শেয়ারটা আপনার থেকেই যাবে, বিক্রি হবে না। আর আপনি যদি সেল স্পট করতে চান 550-এ তখন শেয়ার, তখন যদি মার্কেট সেটা 555 থাকে, 555-তে বিক্রি হবে, 548 থাকলে 548-এ বিক্রি হবে। এটা হচ্ছে স্পট সেল। আর যদি আপনি পেন্ডিং করে রেখে দেন যে এই রেঞ্জে গেলে আমি বেচবো, সেটাও থাকবে সেই দিন পর্যন্ত। এই গেল মোটামুটি ট্রেডিং অ্যাকাউন্ট। আপনি নিজেও করতে পারেন, ওদের ফোন করেও করতে পারেন। বলবেন ওরা কেন আমার হয়ে করবে? ওরা একটা ব্রোকারেজ চার্জ নেবে। কোনো কোম্পানি একটু বেশি নেয়, কোনো কোম্পানি একটু কম নেয়, কেউ খুব বিখ্যাত কোম্পানি, আমি কারোর নাম আজকে বলবো না। তখন এটা কোনো স্পন্সর্ড ভিডিও না, কোনো কোম্পানি আমাকে বলেনি আমার হয়ে আপনি প্রচার করে দিন। অতএব বাজারে অসংখ্য কোম্পানি আছে। আমি একটা ছোট্ট কোম্পানি ডালহাউসিতে, সেই চাকরির সময় তারা জোর করে অ্যাকাউন্ট খুলেছিল, 2-4টে পড়ে আছে, 2-4টে মাঝে মাঝে কেনাবেচা করে আছে, আমি কিন্তু কারোর নাম বলবো না। এছাড়া যেটা বলতে পারি সেটা হচ্ছে বিভিন্ন ব্যাংক, বিশেষত বেসরকারি ব্যাংক, HDFC ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, বন্ধন ব্যাংক, এরা ডিম্যাট অ্যাকাউন্ট এবং ট্রেডিং অ্যাকাউন্ট খোলে। এছাড়া স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং আরও পাবলিক সেক্টর ব্যাংক ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্টের সার্ভিস দেয়। আমি কাউকে রেকমেন্ড করব না। আর প্রাইভেট কোনো যারা মেনলি এই কাজগুলো করে, এরা প্রশিক্ষিত, মার্কেট সম্বন্ধে জানে, ট্রেনিং নিতে হয়, একটা সার্টিফিকেট কোর্স পাস করতে হয়, তবেই এরা বোকার হতে পারে। এরা একটা, আপনি যে যত টাকা এসে লোকসানে বেচুন আর লাভে বেচুন, যত টাকার লেনদেন করলেন তার উপর একটা মিনিমাম কমিশন নেয়, আর হোল্ডিংটা রাখার জন্যে ইয়ারলি একটা টাকা নেয়। এই হচ্ছে ব্যাপার। কেউ একটু কম নেয়, কেউ বেশি নেয়।
এখন ব্যক্তিগতভাবে কেউ খোঁজ করলে আমার কাছে জানতে চাইলে আমি বলবো, কিন্তু আমি প্রকাশ্যে ভিডিওতে কোনো কোম্পানির হয়ে প্রচার করব না। তাহলে মোটামুটি আজকে আলোচনা মনে হয় আজকে আর দীর্ঘতর করব না। এরপরে কি করে শেয়ার সিলেকশন করবেন, কী করে রিস্ক মিটিগেট করবেন, কোন কোন সেক্টরে শেয়ার কেনা উচিত, বিভিন্ন বিষয়, মিউচুয়াল ফান্ড, এই জাতীয় পার্সোনাল ফাইন্যান্সের বিভিন্ন বিষয়, গোল্ডে কিভাবে ইনভেস্ট করবেন, এই সমস্ত বিষয় আমরা বিভিন্ন ভিডিওতে, আপনারা যদি আমার সঙ্গে থাকেন, আপনারা যদি আমাকে অনুপ্রাণিত করেন, তাহলে আমি আপনাদের জন্যে সহজ ভাষায় সহজভাবে এই আলোচনাগুলো আমি আপনাদের সাথে করব। তাহলে আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।